মেয়েটার কথা শুনে লামিয়া যতটা না অবাক হয়েছে তার থেকে বেশি লজ্জিত হয়েছে। এতক্ষণ আরও না বুঝে কতগুলো কথা শুনিয়ে দিল তাকে। লামিয়া ভীষণ লজ্জায় পড়ে গেল। সে কি বলবে খুঁজে পেল না। স্নিগ্ধ তার হয়ে বলল, আই এম সরি, আসলে আমি তাহান্নার ফ্রেন্ড। সেই সুবাদে আমার বোনেরও পরিচিত। কয়েক মাস আগে আপনাকে এখানে তাহান্নার সাথে এসে কথা বলতে দেখেছিল ও। আজকে আবার ওনার সাথে দেখলো, ভেবেছে হয়তো আপনি কোনোভাবে তাহান্নাকে ঠকাচ্ছেন, তাই একটু রেগে গিয়েছে। কিন্তু ও তো জানে না আপনারা কাজিন। এ নিয়েও ওর হয়ে আমি দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। স্নিগ্ধর কথার উত্তরে মেয়েটা সুন্দর করে হাসলো আর বলল, ইটস ওকে। লামিয়ার চোখ তুলে তাকানোর মতো অবস্থা নেই। সে বেশ লজ্জা পেয়েছে, তবুও নিচের দিকে তাকিয়ে কোনো রকমে বলল, আই অ্যাম রিয়েলি সরি আপু, আমি বুঝতে পারিনি। মেয়েটা মুচকি হাসলো আর বলল, ইটস ওকে, কোনো ব্যাপার নয়। লামিয়া জোরপূর্বক হাসলো। স্নিগ্ধ বলল, আপনাদের ডিস্টার্ব করার জন্য আবার দুঃখিত, আমরা আসছি। তারপর কথার উত্তরে ছেলেটা মাথা নেড়ে সম্মতি দিল। স্নিগ্ধ ও লামিয়া যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই মেয়েটা আবার বলল, তুমি সেই পিচ্ছি, আই মিন লামিয়া? লামিয়া চমকে উঠল, সঙ্গে সঙ্গে ফিরে তাকালো। মেয়েটা চমৎকার হাসলো আর বলল, তোমার সম্পর্কে যা শুনেছি পুরোটাই সত্যি হয়ে গেল। লামিয়া বিস্মিত কণ্ঠে শোধালো, আপনি আমায় চেনেন? মেয়েটা হ্যাঁ সূচক মাথা নাড়ল। লামিয়া অবাক হয়ে বলল, কিভাবে? আর আমার সম্পর্কে কি শুনেছেন? মেয়েটি মৃদু হেসে বলল। তোমার ডাক্তার সাহেব বলেছেন। লামিয়া আরো বেশি অবাক হলো আর বলল, আমার ডাক্তার সাহেব মানে? কি বলছেন এইসব? মেয়েটা এবার শব্দ করে হেসে ফেলল। লামিয়া ভ্রু কুচকে তাকিয়ে রইল। স্নিগ্ধ শুধু বুঝতে পারছে না। মেয়েটা হাসি থামিয়ে বলল, থাক, আর ঢং করতে হবে না, আমি সবই জানি, ভাইয়া বলেছে। লামিয়া ও স্নিগ্ধ এতক্ষণে পুরো বিষয়টা বুঝতে পারল। মেয়েটা আবার বলল, তোমার কি মনে হয় তোমাকে না চিনেই এতক্ষণ তোমার এত কথা আমি সহ্য করেছি? হুম, শুরুতে তোমাকে না চিনতে পারলেও তোমার কথা শুনে ভাইয়ার বলা কথাগুলো মনে পড়ে গিয়েছে। তাছাড়া তুমি যেভাবে কথা বলছো, খুব কাছের কেউ না হলে এভাবে কেউ কারোর জন্য বলে না। আর তোমায় চিনেছি বলেই এতগুলো কথা হজম করেছি, বুঝেছো? মেয়েটির কথায় লামিয়া লজ্জা পেয়ে গেল। সে মুখ কাচুমাচু করে বলল, বেশি বলে ফেলেছি না? আমি সত্যিই দুঃখিত, প্লিজ কিছু মনে করো না। মেয়েটি সুন্দর একটা হাসি দিয়ে লামিয়াকে জড়িয়ে ধরল, বলল, ইটস ওকে, এত দুঃখিত হতে হবে না। তারপর লামিয়াকে ছেড়ে দিয়ে বলল, আমি অবশ্য সব ভুলে যেতে পারি, তবে এক শর্তে। স্নিগ্ধ ভ্রু কুচকে তাকালো। লামিয়া বলল, কি? যদি তুমি আমার ভাবি হও, আই মিন পিচ্ছি ভাবি। মেয়েটির কথাই লামিয়া লজ্জা পেল। স্নিগ্ধ তার মেয়েটির সাথে থাকা ছেলেটিকে হেসে ফেলল। মেয়েটি হাসি থামিয়ে বলল, হয়েছে হয়েছে, এখনও তো লজ্জা পেতে হবে না। এখন এত লজ্জা পেলে বিয়ের সময় তো কি হবে বলো তো? এক কাজ করো, তুমি লজ্জা বিয়ের জন্য জমিয়ে রাখো। বিয়ের কথা শুনে লামিয়া আরও লজ্জায় পড়ে গেল। সে মুখ কাচু মাচু করে এদিক সেদিক তাকাতে লাগলো। মেয়েটি হেসে বলল, বেশি লজ্জা লাগছে? একটু মজা করলাম, ননদ হিসেবে তো এতটুকু পারি নাকি? লামিয়া জবাবে মুচকি হাসলো। ছেলেটি মেয়েটিকে তাড়া দিয়ে বলল, চলো তোমাকে বাসায় নামিয়ে আমি একটু আবার অফিসে যাব। ছেলেটির কথার উত্তরে মেয়েটি মাথা নাড়ল। লামিয়াদের বিদায় দিয়ে ছেলেটির সাথে চলে গেল। তারা যেতেই লামিয়া আর স্নিগ্ধ বাসার উদ্দেশ্যে পা বাড়ালো। আজ লামিয়া ভীষণ খুশি। অনেকদিন পর এতটা খুশি হলো যে দীর্ঘ 1.5 বছরের কষ্ট সমাপ্তি হতে যাচ্ছে তার। মানুষটাকে ফিরে পেতে যাচ্ছে। সে এতদিন তাদের মাঝে যে তৃতীয় ব্যক্তির অস্তিত্বের আশঙ্কা করেছিল, সেই আশঙ্কাও সমাপ্তি হয়েছে। তার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আল্লাহ তার মনের কথা শুনেছে। অবশেষে তাহলে সেই কাঙ্ক্ষিত সময়টা এসেই গেছে।
বাসায় ফিরে লামিয়া আগের মতো চঞ্চল হয়ে উঠল, একদম স্বাভাবিক আচরণ করতে লাগলো। তাকে আগের মতো হতে দেখে তার মা যেন স্বস্তি পেল। লামিয়া সেই আগের মতো বাসায় ফিরে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকে গেল। মাকে বসিয়ে সে সুন্দরভাবে রান্না সহ বাসার সব কাজ শেষ করে ফেললো। এরই মাঝে ছোট ভাই স্কুল থেকে চলে এলো। তারপর গোসল শেষে মা ও ভাইকে নিয়ে খাওয়া শেষ করলো। খাওয়া শেষেই সব গুছিয়ে রেখে ভাইকে মায়ের খেয়াল রাখতে বলে সে তৈরি হয়ে বেরিয়ে পড়লো। রবীন্দ্র সরোবরে বসে আছে লামিয়া। শেষ বিকেল, সূর্যটা পশ্চিম আকাশের কোলে ঢলে পড়েছে অনেক আগেই। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া, সেই সাথে শীতল হাওয়া, বসন্তের ফুলের সুবাস, গাছে গাছে কৃষ্ণচূড়া, সেই সাথে পাখিদের কিচিরমিচির। লামিয়া মন দিয়ে তা শুনছে। আজ যেন সব কিছু তার অন্যরকম ভালো লাগছে। সেই 1.5 বছর আগের মতোই সব কিছু নতুন করে তাকে মুগ্ধ করছে। নতুন করে আবার প্রকৃতির প্রেমে পড়তে ইচ্ছে হচ্ছে। লামিয়া মনে হাসলো। আজ সে এখানে একাই এসেছে, তাহনান আসেনি। তাহনানের আসার কথাও নয়। সে তাহনানের সাথে আয়োজন করে দেখা করতে যাই। নিজেকে একটু গুছিয়ে স্বাভাবিক হয়ে তাহনানের সামনে যেতে চাই। লামিয়া মনে হেসে গান ধরল। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। সারা জীবন এই মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে, তুমি এত কাছে তবু কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরে আজ তোমায় দেখি, তবু যে স্বাদ মেটে না, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তোমায় আমি ভালোবাসি। গান শেষ হতেই করতালির আওয়াজ ভেসে এলো লামিয়ার কানে। সেই আওয়াজ অনুসরণ করে পিছনে ফিরতেই অনেক মানুষ দেখল সে। যা দেখে সে বেশ অস্বস্তিতে পড়ে গেল। গান গাইতে গাইতে সে গানের মাঝেই হারিয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল অন্য এক দুনিয়ায়। তার আশেপাশের কোনো খবরই তার ছিল না। লামিয়া মনে মনে নিজেকে গালি দিতে দিতে সেখান থেকে উঠে দাঁড়ালো। তখনই একটা মেয়ে এগিয়ে এসে বলল, বাহ, কি চমৎকার তোমার গলা, খুব ভালো লাগলো গানটা। মেয়েটির প্রশংসায় লামিয়া বেশ লজ্জা পেয়ে গেল, কারণ সে জানে তার গলা অতটাও সুন্দর নয়। তবুও সে আলতো হাসলো। তখনই আর একটা ছেলে এগিয়ে এসে বলল, বেশ ভালো গান আপনি, কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই কি অসাধারণ গাইলেন, সত্যি প্রশংসনীয়। লামিয়া জোরপূর্বক হাসলো। ছেলেটিকে বলতে ইচ্ছে হলো, হয়েছে ভাই, থাম তোরা, কোকিল রেখে কাকের প্রশংসা বন্ধ কর। কিন্তু তা হলো না। তবে যে
অভদ্র বলবে, তাই ভদ্রতার খাতিরে লামিয়া তাকে ধন্যবাদ জানালো। তারপর কেউ কিছু বলার আগেই সেখান থেকে যেতে নিতেই পাশ থেকে কেউ তার হাত টেনে ধরলো। লামিয়া ভ্রু জোড়া খানিকটা কুঁচকে এলো। সে বাধা অনুসরণ করে পিছনে তাকাতেই একটা বাচ্চাকে দেখতে পেল। বাচ্চাটার বয়স আর কত হবে, আনুমানিক 4 কি 5 বছর। বাচ্চাটাকে দেখে লামিয়ার ঠোঁটে মৃদু হাসি ফুটলো। বাচ্চাদের তার ভীষণ ভালো লাগে। লামিয়া বাচ্চাটার দিকে ঝুঁকে গিয়ে তার নাকের আগাটা হালকা করে টেনে দিয়ে বলল, কি হয়েছে সোনা? বাচ্চাটা খুব সুন্দর হাসলো, যেন সম্বোধনটা তার ভীষণ পছন্দ হয়েছে। সে হাতে থাকা তাজা টকটকে লাল গোলাপ দুটো এগিয়ে দিল লামিয়ার দিকে। অতঃপর কিছুটা তুতলে বলল, কি সুন্দর গাও তুমি, তাই এত তোপাই দিলাম। বাচ্চাটার মুখে প্রশংসা শুনে লামিয়া এবার লজ্জা লাগতে লাগলো, তবে তার কথাগুলো ভীষণ ভালো লাগলো। লামিয়া হাত বাড়িয়ে ফুলটা নিয়ে বাচ্চাটার গালে আলতো একটা চুমু দিল। চমৎকার হেসে বলল, থ্যাংক ইউ বাচ্চু। বাচ্চা মেয়েটা যেন ভীষণ খুশি হলো। সে ইশারায় লামিয়াকে ঝুঁকতে বলল। লামিয়া ভ্রু কুঁচকে তাকাতে সে আবার বলল, কি হলো, এদিকে আতো না তাড়াতাড়ি। বাচ্চাটার তাড়া দেখে লামিয়া হেসে ফেলল। মেয়েটা ব্যস্ত হয়ে বলল, আরে হাতে পালে, আগে এদিকে আতো। লামিয়া তার কথা মতো হাসি বন্ধ করে নিচু হতেই মেয়েটা লামিয়ার মতো করেই লামিয়ার গালে চুমু খেলো। বলল, এবার দাও তোমার তোমার। মেয়েটার কথা শুনেই লামিয়া হেসে ফেলল। তখনই কোথা থেকে একটা পঞ্চদশী কিশোরী এসে তাদের পাশে দাঁড়ালো আর বলল, বনু, তুই একা এখানে কি করিস? যদি হারিয়ে যেতিস? মেয়েটার কথাই বাচ্চাটির ঘোর আপত্তি করে বলল, আমি তো বার্তা, আমি খুব বড়রা হারাই না, জানো না? বাচ্চাটার কথাই মেয়েটা অসহায় চোখে তাকালো, বলল, মাপ চাই বোন আমার। এখন এত পাকনা পাকনা কথা না বলে আমার সাথে চল। তোর এই কথার চক্করে কোনোদিন যেন আমি পাগল হয়ে যাই। মেয়েটির কথায় লামিয়া হেসে ফেলল। মেয়েটি অবাক হয়ে লামিয়াকে দেখল, বিস্মিত কণ্ঠে বলল, ডিম্পল, কি চমৎকার হাসি। মেয়েটার কথায় ভ্রু কুচকে তাকালো লামিয়া। আমার হাসি চমৎকার। মেয়েটা একই সুরে বলল। তা নয়তো কি, কি সুন্দর করে হাসেন আপনি। লামিয়া এই টপিকে আর কথা বাড়ালো না, বাড়িয়েও লাভ নেই, খামোখা তর্ক হবে। তাছাড়া সবার দৃষ্টিকোণ তো এক নয়। তার চোখ যা ভালো লাগে না তা যে অন্য কারো চোখে ভালো লাগবে না এমনটা তো নয়। তাই সে প্রসঙ্গ পাল্টে বলল, তোমার বোন? মেয়েটা মাথা নেড়ে বলল। হ্যাঁ। লামিয়া বাচ্চাটার নাক টেনে দিয়ে বলল। ভীষণ কিউট। লামিয়ার কথা শেষ হতেই বাচ্চাটা লামিয়ার নাক টেনে বলল, তুমিও খুব কিউট। বাচ্চাটার কথাই লামিয়া সহ মেয়েটিও হেসে ফেলল। তখনই লামিয়ার ফোনটা বেজে উঠল। লামিয়া ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে স্নিগ্ধ বলল, কোথায় আছিস তুই? এই তো ধানমন্ডি লোকে। কেন? লামিয়ার প্রশ্নে স্নিগ্ধ অবাক হলো। কেন? সিরিয়াসলি সে জানে না। স্নিগ্ধ 7-5 না ভেবে বলল, রিপোর্টটা আনতে যেতে হবে না, আমি স্টুডেন্টের বাসা থেকে বের হয়েছি। আমিও ধানমন্ডিতেই আছি। তুই লেক থেকে বেরিয়ে কল দে, আমি আসছি। কথা শেষে কল কেটে দিল স্নিগ্ধ। লামিয়া ফোনটা নামিয়ে বাচ্চাটাকে বিদায় দিয়ে নিজের গন্তব্যে পা বাড়ালো। সত্যি বলতে আজও সে রিপোর্টের কথা ভুলে গিয়েছিল, কিন্তু এখন মনে পড়ার পর কেন যেন তার রিপোর্টটা দেখার বা আনার কোনো ইচ্ছে কাজ করছে না। মনে হচ্ছে রিপোর্টটা না দেখলে হয়তো সব কিছুই ঠিকঠাক থাকবে, একদম স্বাভাবিক।
ছাদের কার্নিশে বসে আছে লামিয়া, হাঁটুতে থুতনি গুজে আছে, দৃষ্টি উদাসীন, মুখে বিষণ্ণতার ছাপ, পরনে সাদা থ্রি পিস, চুলগুলো খোলা, ফাগুনের মৃদু বাতাসে তা থেকে থেকে দুলছে। লামিয়াকে দেখতে একদম অন্যরকম লাগছে, হয়তো কিছু ভাবছে মনে মনে, হয়তো কোনো সমীকরণ মেলাচ্ছে। আচমকাই তার ফোনটা বেজে উঠল। লামিয়া পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। ও পাশ থেকে স্নিগ্ধ কমল স্বরে ডাকলো, বুড়ি। লামিয়া হয়তো ভাইয়ের অব্যক্ত কথাগুলো বুঝতে পারলো, তাই আর কিছু বলার আগেই সে বলল, আমি ঠিক আছি ভাইয়া, কিছু বলতে হবে না। স্নিগ্ধ তপ্ত শ্বাস ফেলল, যা লামি আর কান এড়ালো না, কিন্তু সে কিছু বলল না। স্নিগ্ধ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, ফুপি কই বলছিল? লামিয়া ছোট্ট করে বলল। না। স্নিগ্ধ কি বলবে খুঁজে পেল না। লামিয়া কিছুটা রেগে বলল, কিছু বলবি নাকি নিঃশ্বাসের ফুসফুসাই শোনাবি? সেটা হলে ফোন রাখ, তোর নিঃশ্বাসের ফুসফাস শোনার মুড আমার নেই। আমি এখন ঘুমাবো, সব বাই। লামিয়ার কথায় স্নিগ্ধ মলিন হাসলো আর বলল, অনেক বড় হয়ে গেছিস না, অভিনয় করতে শিখে গেছিস। স্নিগ্ধর কথার উত্তরে লামিয়া কিছু বলতে পারল না, নীরবে শুনল। স্নিগ্ধ বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, সকালে রেডি থাকিস, আমি গিয়ে নিয়ে আসবো। লামিয়া এবারও কিছু বলে না। স্নিগ্ধ ফোনটা কাটে। লামিয়ার কান থেকে ফোনটা নামিয়ে আবার আকাশের পানে চাই, মলিন চোখে চেয়ে মলিন স্বরে বলে, তোমার সিদ্ধান্তের ওপর আমার কোনো অভিযোগ নেই আল্লাহ। তোমার যা ভালো মনে হয়েছে তুমি তাই করেছো। আমাকে জাস্ট মেনে নেওয়ার শক্তি দাও। তারপর মৃদু হেসে নিজেকে সান্ত্বনা দিল। পরক্ষণেই চোখের কোণে পানি টলমলিয়ে উঠল, যেন এতক্ষণ গড়াবে। লামিয়া নিজেকে সামলে নিল আর বলল, সে আমার নয়, তাই না আল্লাহ? এই জন্যই এত বাধা আমাদের মিলনে। ইট ইজ ওকে, আমি মেনে নিয়েছি। জাস্ট একটি বার তার দেখা চাই। শেষবারের জন্য হলেও আমি তাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না, শুধু একটু দেখবো, একটু মন ভরে কথা বলবো, ব্যাস। দেখা করাবে তুমি? একটু কথা বলার সুযোগ করে দেবে প্লিজ? কথাগুলো বলতে বলতে লামিয়া হু হু করে কেঁদে ফেলল। নিজেকে আর সামলে রাখা তার পক্ষে সম্ভব হলো না। ওটাও কঠিন সে নয় যতটা হতে চাই। তার বাহিরটা শক্ত হলেও ভেতরটা একদম নরম তুলতুলে, যে পাহাড় সমান আঘাতের না মচকালেও সামান্য আঘাতে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তা হলো আবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটল। মিথ্যেটাই এবার সত্যি হলো, যা সে কল্পনাতেও ভাবেনি। মাঝে 2 দিন কেটে গেল। 2 দিনেই লামিয়া নিজের মনের সাথে যুদ্ধ করেছে, কষ্ট পেয়েছে, আঘাতে ভেঙেছে, কেঁদেছে, কিন্তু পরিবারকে কিছু বুঝতে দেয়নি, এমনকি স্নিগ্ধকেও কিছু বলতে দেয়নি। সবটা যে নিজের মাঝে চেপে রেখেছে। সে নিজেকে বুঝিয়েছে, যা হয়েছে তা বড় কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। শুধু নিজেকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরে নিজের পথে অটল থাকতে হবে, অনেকটা পড়তে হবে। সে ছোটোবেলায় একটা প্রবাদ শুনেছে, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সে নিজে তা অক্ষরে অক্ষরে মানে। প্রতিটা মানুষেরই উচিত শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের পথে অটল থাকা। নিঃশ্বাস যতক্ষণ টিকবে ততক্ষণ লড়ে যাওয়া। কে বলতে পারে শেষ হাসিটা হয়তো সেই হাসবে। লামিয়া সেটাই চাই, শেষ হাসিটা সেই হাসতে চাই। সন্ধ্যা 6টা। রবীন্দ্র সরোবরে বসে আছি লামিয়া, পরনে শাড়ি, চুলগুলো খোলা, ডান হাতে 3-4টা কাঁচের চুড়ি, বাঁ হাতে ঘড়ি, কানে ছোট্ট এক জোড়া ঝুমকা। মুখে কোনো কৃত্রিম সাজ নেই, কেবল ঠোঁটে হালকা লিপস্টিক, ব্যাস। গত 3 দিন যাবৎ সে এখানে আসছে। এখানে এলে কেমন যেন তার ভীষণ ভালো লাগে, একটু হালকা মনে হয় নিজেকে, মন খুলে যেন শ্বাস নিতে পারে। এখানে যতক্ষণ থাকে মনে হয় আশেপাশে সেই মানুষটা আছে, মনটা ভালো থাকে, তাই সে এখানে আসে কয়েকদিন যাবৎ। সে এখন
বুঝতে পারছে গত 1.5 বছরে সে রাগ করে কত টানা ভুল করেছে, মিথ্যে রাগ অভিমানের ফলে কতটা দূরে সরে গিয়েছে সেই মানুষটার থেকে। এমনকি এখানটাতেও সে আসেনি, অন্তত এখানে এলে আর অতটাও মন খারাপ থাকতো না, অতটাও ডিপ্রেশনে থাকতে হতো না। এই জন্যই লোকে বলে যা করতে হয় ভেবে চিন্তেই করতে হয়, নয়তো পরে শত রিগ্রেট করেও লাভ হয় না। লামিয়া চাপা দীর্ঘশ্বাস ছেড়ে সরোবরের জলে তাকালো। আচমকা লামিয়ার হৃদয় স্পন্দন বেড়ে গেল, মনের ভিতর কেমন যেন অস্বস্তি শুরু হলো, বলতে গেলে অন্যরকম এক অনুভূতি হতে লাগলো তার। সে হঠাৎ পিছনে ফিরে তাকালো, সঙ্গে সঙ্গে যেন থমকে গেল, থেমে গেল দ্রুত ছোট্ট তার হৃদয় যন্ত্রটা। উথাল পাথাল সকল অনুভূতিরা যেন বরফের মতো জমে গেল। লামিয়া স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মানুষটার দিকে যাকে সে ভালোবাসে, একটু নয় অনেকটা, এতটা যে যা সে পরিমাণ করে বোঝাতে পারবে না। আচমকাই লামিয়ার চোখ জ্বালা করে উঠল, ভুবন কাঁপিয়ে কান্না পেল, ইচ্ছে হলো ঝাঁপিয়ে পড়তে মানুষটার বুকে, হাউ মাউ করে কাটতে, দীর্ঘ 1 বছর 8 মাসের সব দূরত্ব চুকিয়ে নিয়ে বলতে, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন না ডাক্তার সাহেব, এতটা শক্ত করে যেন পৃথিবীর কোনো শক্তি আমাকে আপনার থেকে দূরে সরাতে না পারে। আমি আর দূরত্ব চাই না, একটুকু না। কিন্তু তা বলা হলো না, সব কথাগুলোই অব্যক্ত রয়ে গেল। লামিয়া শুধু মৃদু স্বরে সালাম দিল, তারপর নীরবে চেপে বসে তাহনানকে বসার জন্য জায়গা দিল। তাহনান সালামের জবাব নিয়ে চুপচাপ সেখানটাই বসে পড়ল। অতঃপর দুজনের নীরবতা সময় কাটাতে লাগলো। স্নিগ্ধ তপ্ত শ্বাস ছেড়ে বলল, এরপর থেকে সবটা তোর জানা। স্নিগ্ধ রুশ থেকেই সবটা শুনে তাহনান স্তব্ধ হয়ে বসে রইল। স্নিগ্ধ এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলো। তাহনান মলিন চোখে তাকালো, আসলে সে কি বলবে তা বুঝতে পারছে না। আজ হঠাৎই তার মনে হচ্ছে তার শব্দ ভাণ্ডারটা একেবারে ফাঁকা, ভীষণ খালি। তাহনান লম্বা করে শ্বাস টেনে নিল, স্নিগ্ধর হাত থেকে বোতলটা নিয়ে সেখান থেকে কিছুটা পানি নিয়ে মুখে পানি ঝাপটা দিল, তারপর পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে গিয়ে থেমে গেল। রুমালের একটা কোণে তার চোখ আটকে গেল, সেখানে গুটি গুটি অক্ষরে লেখা ডক্টর সাহেব। তাহনানের মনটা কেঁপে উঠল। হ্যাঁ, সেই গিফট বক্সে এই রুমালটাও ছিল, যেটা লামিয়া নিজের হাতে বানিয়েছে। তাহনানের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তৎক্ষণাৎ তা মুছে নিয়ে রুমাল মুখ মুছে তা আবার শার্টের বুক পকেটে রেখে দিল, তারপর বড় বড় পা ফেলে হসপিটালের দিকে এগিয়ে গেল। কেবিনে লামিয়ার পাশে বসে আছে তাহনান। কিছুক্ষণ আগেই তাদের কাবিন হলো। তাহনান তার বাবা মার সাথে কথা বলে লামিয়ার মায়ের থেকে পারমিশন নিয়েই কোনো আয়োজন ছাড়াই হুট করে বিয়েটা সেরে ফেলেছে। অবশ্য এতে লামিয়ার প্রথমে অমত করলেও মায়ের কথায় স্নিগ্ধর কাছে সবটা শুনে রাজি হয়েছে। কিন্তু তার অভিমান কমেনি। এই অভিমানের যুক্তিযুক্ত কারণ লামিয়া খুঁজে পাচ্ছে না, হয়তো সে জানেই না। দুজনেই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। দুজনের মনেই অনেক কথা আছে অনেক ব্যথা, তারপরও আজ নিশ্চুপ তাদের দুটি প্রাণ। আরও অনেকটা সময় তাদের নীরবতা কেটে গেল। তাহনান চাপা দীর্ঘশ্বাস ছেড়ে একটু নড়ে চড়ে বসলো, এরপর আস্তে করে হাত রাখলো লামি আর হাতের উপর, বলল, অনেকটা সময় পেরিয়ে গেল, কিছু বলবে না? কিছু তো বলো। তাহনানের স্পর্শে লামিয়া চমকে উঠল। সে তা কল্পনাও করেনি, করবেই বা কিভাবে। তার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে সামনের মানুষটা তার স্বামী। কিছুক্ষণ আগে 3 বার কবুল বলে তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে সে। লামিয়া শিরদাঁড়া বেয়ে যেন ঠান্ডা কিছু নেমে গেল, হাত পা যেন বরফ হয়ে গেল। হৃদযন্ত্রটা দ্রুত থেকে দ্রুত ছুটতে লাগলো, যেন
এক্ষুনি কোনো অ্যাটাক হয়ে যাবে। তার অস্বাভাবিক নিঃশ্বাসের গতি দেখে তাহনান এবার সরাসরি তার চোখের দিকে তাকালো। মুহূর্তেই যেন সব থেমে গেল। সেই উথাল পাথাল অনুভূতি, অস্বাভাবিক নিঃশ্বাসের গতি, সবই। আচমকাই লামিয়া ফুপিয়ে উঠল। তাহনান ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু লামিয়া কিছু বলল না, শুধু কাঁদল। তাহনান হয়তো বুঝতে পারল সেই কান্নার কারণ। সে কিছু না বলে বেরিয়ে গেল, যাতে করে লামিয়ার কান্নার গতি বেড়ে গেল, সাথে অভিমানের পাল্লা দিয়ে বেড়ে চলল। সে নিজেকে বোঝালো অনেকটা সময়, কিন্তু বিশেষ লাভ হলো না। কান্নার গতি বাড়ল, বই কমল না, যেন গত 1.5 বছরের সব কান্না আজ বেরিয়ে আসছে। তখনই দরজা ঠেলে ভিতরে এলো তাহনান। গুটি গুটি পায়ে এগিয়ে এসে ঠিক লামিয়ার পাশে দাঁড়ালো। তারপর হাতটা তুলে লামিয়ার সামনে ধরলো। লামিয়ার ভেজা চোখে ভ্রু কুচকে তাকালো তার দিকে। তার চোখে পড়লো আইসক্রিম। তাহনান অন্য হাতে কান ধরে মাথাটা সেই দিকে সামান্য বাঁকা করলো, ছোট্ট করে বলল, সরি পিচ্ছি, ডাক্তার সাহেব এত সরি, এবারের মতো মাফ করে দাও। কথা দিচ্ছে কখনো অভিযোগ করতে পারবে না। লামিয়া অবাক চোখে তাকিয়ে দেখছে সামনের মানুষটাকে। এ কি সত্যি তার চেনা তাহনান? এত পরিবর্তন? সে কোনো জবাব দিল না। তাহনান আবার বলল, কিছু বলবে না? ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে তো। লামিয়া অভিমানী স্বরে বলল, কি বলবো, কিছু বলার নেই। তাহনান মন খারাপ এর সুরে বলল, সত্যি? লামিয়া জবাব দিল না। তাহনান আচমকায় অকল্পনীয় এক কাজ করে বসলো। কান ঝেড়ে ঝুঁকে পড়ল লামিয়ার উপর। লামিয়া আঁতকে উঠল। নিঃশ্বাসেরা আবার দ্রুত দৌড়াতে লাগলো। লামিয়া কাপা স্বরে বলল, কি করছেন? কেউ এসে যাবে? তার কথাই বিশেষ পাত্তা দিল না তাহনান। বলতে গেলেই গায়েই মাখল না। সে স্থির চোখে লামিয়ার চোখের দিকে তাকালো আর বলল, এবার বলো, কিছু বলার নেই? লামিয়া চোখ সরিয়ে নিয়ে বলল, আমায় বিয়ে করলেন কেন? তাহনান তৎক্ষণাৎ জবাব না দিয়ে আরেকটু ঝুঁকে গেল কানের কাছে। ফিসফিসিয়ে বলল, যদি বলি ভালোবাসি বলে বিশ্বাস করবে? লামিয়ার মন জুড়ে এক শীতল অনুভূতি বয়ে গেল। ইস, ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসার কথা শোনা কতই না প্রশান্তিকর। সে ফিরে তাকালো, অভিমানী চোখে তাকিয়ে রইল বেশ কিছুটা সময়। তাহনান কিছুক্ষণ তাকিয়ে রইল অভিমানী প্রেয়সীর দিকে। ক্ষণিকের ব্যবধানে যেন তার ঘোর লাগলো। সে আরও একটা অদ্ভুত কাজ করে বসলো। আলতো করে ঠোঁট ছুঁইয়ে দিল লামিয়ার কপালে। লামিয়া যেন এবার পুরো দমে জমে গেল। তাহনান আবার কানের কাছে ফিসফিসিয়ে বলল, অত অভিমান ভালো নয়। অভিমানিনী তীব্র অভিমানের সম্পর্ক ভাঙে। তাহনানের কথা শেষ হতেই লামিয়া টলমলে জল নিয়ে চোখ ফেরালো, যেন আরও কিছুক্ষণ ওভাবে থাকলে গড়িয়ে পড়ত। তাহনান ইশারায় না করে লামিয়ার ধরা গলায় বলল, আপনি খুব খারাপ। তাহনান মৃদু হেসে বলল, জানি তো, পিচ্ছিকে শুধুই কষ্ট দেয়। লামিয়া নাক টেনে বলল, আমি এখনো মোটে পিচ্ছি নই, আমার বিয়ে হয়ে গেছে। তাহনান ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে বলল, আচ্ছা, তবে আপনি কি ম্যাম, মহিলা? লামিয়ার এবার রাগ হয়। এই লোকটা কি খালি তাকে রাগায়? লামিয়া রেগে বলল, আমি মহিলা হব কেন? তাহনান অবাক হয়ে জানতে চাই, এ মা, আপনি মহিলাও নন, পিচ্ছিও নন, তবে কি? লামিয়া ফোঁস ফোঁস নিঃশ্বাস ছেড়ে তার দিকে তাকায়। রাগী চোখে তাকিয়ে বলে, আমি বউ। তাহনান ভ্রু খানিকটা উঁচিয়ে বলে, কার বউ? লামিয়া আগের মতো রেগে বলে, কার আবার? জানে না আপনার? কথাটা শেষ করে লামিয়া বুঝতে পারল সে কি বলে ফেলেছে। সাথে সাথেই সেই লজ্জায় জিহবা কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেলল। ইস,
কি লজ্জা! কথায় কথায় কি বলে ফেললো সে। এখন সে তাহনানের দিকে কিভাবে তাকাবে? পরেক্ষণেই লামিয়ার মনে অন্যরকম এক ভালো লাগার দানা বাঁধে। সে নিজের মনে হাসে, তারপর চোখ খুলতেই দেখলো তাহনান হাসছে। সে বেশ লজ্জা পেল, কিন্তু কিছু বলল না। কিছু বলতে গেলে আবার লজ্জা পাবে। তার কল্পনা জল্পনার মাঝেই তাহনান বলল, হয়েছে ম্যাম, আর লজ্জা পেতে হবে না, উঠুন, আইসক্রিম গলে যাচ্ছে। লামিয়া জবাব না দিয়ে ওঠার চেষ্টা করতেই তাহনান তাকে ধরে বসিয়ে দেয়। তারপর আইসক্রিমটা খুলে তার হাতে দেয়। লামিয়া আইসক্রিম খাচ্ছিল আর তাহনান এক দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছে, মনে মনে আওড়াই। শোনো মেয়ে, আমি প্রথম দেখে তোমার প্রেমে পড়েছে। তোমার সে এলোমেলো চুল লেপটে যাওয়া কাজল চোখে আটকে গিয়েছে। এরপর ধীরে ধীরে তোমার মায়ায় বাধা পড়েছে। তোমার সে বাচ্চামোগুলো আমার আনন্দের কারণ হয়েছে। তোমার সে ভীতু চেহারাটা আমার দুর্বলতা বাড়িয়েছে। তোমার খিলখিল হাসি আমার দু চোখের তৃষ্ণা মেটায়। তোমার বিষণ্ণতা আমাকে ভীষণ পোড়ায়। শোন সুহাসিনী, এভাবে চিরকাল খিলখিলে হেসো তুমি। তোমার সে হাসিতে ডুবে যাওয়ায় আমার অভ্যাস। শোনো কেশুপতি, আজ থেকে তোমার ওই লম্বা কেশ আর বাদতে বলবো না আমি। ওই খোলা চুলে রোজ তোমার মুগ্ধ নয়নে দেখব। শোনো কাজল চোখের মেয়ে, আজ থেকে রোজ কাজল পরবে তুমি, সেই প্রথম দিনের মতো। তাতে আটকে যেতে চাই। শোনো বিচ্ছু, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার বাচ্চা মেয়েগুলো দেখতে চাই। এই শ্যামাঙ্গিনী, এতদিন পর আজ একটা কথা বুঝতে পারছি। তুমি আমি অসহায়, ভীষণ তুচ্ছ। তোমায় নিয়ে পরিপূর্ণ আমি এবং আমার সকল গল্পগুচ্ছ।